রাজধানীর মেট্রো রেল চলাচল হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা, বিশেষ করে ভোগান্তিতে পড়েন অফিস ফেরত যাত্রী ও শিক্ষার্থীরা। আর এর প্রভাবে বিভিন্ন সড়কে গণপরিবহনে যাত্রীর চাপ বেড়ে যায়। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বুয়েটের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান। জনাব হাদিউজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতে আপনার কাছে জানতে চাই যে আবুল কালাম আজাদের এই যে মৃত্যু, এটি কি নিছক দুর্ঘটনা? ধন্যবাদ। না, আমি মনে করি না যে এটা একটা নিছক দুর্ঘটনা। কারণ গত বছরই একই ধরনের ঘটনা ঘটেছিল এবং এটা অনেকটা পুনরাবৃত্তি হলো। যদি আমি বলবো যে আমরা সৌভাগ্যজনক যে গত বছরের দুর্ঘটনায় কেউ নিহত হয়নি, এবার কিন্তু নিহত এবং আহত দুটি ঘটনায় ঘটেছে। এবং আপনি দেখেন যে এই যে আমরা বলছি যে আজকে নিহতর ঘটনা, যেভাবে বিয়ারিং প্যাডটা পড়লো, এবং এই বিয়ারিং প্যাডটা আপনাদের আমরা ইতিমধ্যে জেনেছি যে 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 পেয়ার থেকে পড়েছে এটা হচ্ছে 430 নম্বর পেয়ার, এবং গত বছর 433 নম্বর পেয়ার, অর্থাৎ ঘটনাস্থলে বা এলাকা খুবই কিন্তু কাছাকাছি। তার মানে এটা একেবারেই বোঝা যাচ্ছে যে এখানে নকশাগত ত্রুটি আছে, এটা অবধারিত। তো নকশাগত ত্রুটি থাকলে বিয়ারিং প্যাড পড়বে, এবং এই বিয়ারিং প্যাডের যে ওজন আমরা সবাই জানি 50 থেকে 60 কেজি, এটি পড়লে যে নিহত হবে কিন্তু এটা জনাব তো আসলে হাদিউজ্জামান, মেট্রো আইনগত। রেলের জন্য সবচেয়ে দামি জাপানি পরামর্শক কিন্তু নিয়োগ দেওয়া হয়। তারা কি আসলে তাদের নকশায় ত্রুটি থাকবে এমনটি ভাবা যায়? দেখেন, বিষয়টা হচ্ছে যে পৃথিবীতে যে মেট্রো রেল হয় আপনি জানেন, যেহেতু এটা হাই স্পিড করিডোর, এই মেট্রো রেল বানানো হয় একটা সোজাসুজি করিডোরে, এখানে আঁকা পাকা থাকে না। কিন্তু আমরা যে মেট্রোটা করে ফেলেছি, আমি মনে করি অনেকটা এখানে পার্মানেন্ট কিছু ড্যামেজ আছে, কারণ আপনি জানেন যে এখানে প্রায় 3টা বড় বড় এস কার্ভ আছে। তো কার্ভের মধ্যে আপনি যখন নকশা করছেন আপনাকে খুবই সতর্ক থাকতে হবে। সাধারণত বিয়ারিং প্যাডটা আমাদের পেয়ারের উপরে এবং ভায়াডাক্টের মাঝে এটা বসে থাকে, এবং যেহেতু ভায়াডাক্টের ওজন কয়েক হাজার টন, ফলে এটা আসলে নড়াচড়া করার সুযোগ পায় না। কিন্তু কার্ভ যে সেকশন আছে, যেহেতু এখানে ট্রেন চলছে এবং ট্রেন কার্ভ সেকশনে সবসময় কেন্দ্র বিমুখী একটা বলের মধ্যে সে চলাচল করে, সবসময় বাইরে চলে যেতে চায়, এবং এটাকে কাউন্টার ফোর্স দিয়ে আমরা ধরে রাখার চেষ্টা করি। তো এইখানে যখন আপনি নকশা করবেন, বিশেষ করে বেয়ারিং প্যাড, যেটা আমি একটু আগে বলছিলাম যে স্ট্রেস সেকশনটা এমনিতেই বসে থাকতে পারে, কিন্তু যেখানে কার্ভ থাকবে সে কিন্তু আস্তে 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 সরে যাওয়ার চেষ্টা করবে। এই যে সরে যেন না যেতে পারে, সেখানে নকশাগতভাবে সেই ব্যবস্থা তো করতে হবে। এটাকে রেস্ট্রেইন করা বা ধরে রাখার জন্য নাট বল্টু দিয়ে আটকাতে হবে। আমরা গত বছরও এই ঘটনার পরে আমি নিজেও বারবার বলেছি যে এটা একটা সেফটি অডিট হওয়া উচিত, নকশায় আমার অডিট করতে হবে। এবং একই সাথে এই যে ভায়াডাক্ট থেকে যে আমার বিয়ারিং প্যাড পড়ছে, তো বিয়ারিং প্যাড পরার পর এখানে ডিফরমেশন হয়েছে কিনা, বিয়ারিং প্যাড চেপে গেছে কিনা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ধরে রাখার যে মেকানিজম, এইটা তো করতে হবে। আপনি নকশায় ত্রুটি থাকলে আপনি ব্যবস্থা নেবেন না, আপনি জি। উপরে ট্রেন এখানে চলাচলের মেট্রো রেল ব্যবস্থা নিচ্ছেন। কর্তৃপক্ষের দায় কতটুকু দেখেন আপনি? এখানে দেখেন, অবশ্যই এখানে আপনার মেট্রো কর্তৃপক্ষ তাদেরকে দায় নিতে হবে। তারা বলছে যে ঠিকাদারকে বলা হয়েছে ব্যবস্থা নিতে, ঠিকাদার ব্যবস্থা নিল কিনা সেটা তো আমার দেখভাল করতে হবে। মনিটরিং এর দায়িত্ব আসলে মেট্রো রেল কর্তৃপক্ষ, তারাই তো মেট্রো রেল বাস্তবায়ন করছে, তারাই পরিচালনা করছে। তো যাত্রী নিরাপত্তার দায়ভার তাদেরকে কিন্তু নিতে হবে। তো একই সাথে আমি যেটা মনে করি যে আসলে এই ঘটনা বারবার পুনরাবৃত্তি যে হওয়া, এটা একেবারে একটা বড় ইঙ্গিত দিচ্ছে যে মেট্রো রেল নিচে যেমন কিছুটা আমি মনে করি যে আমাদের নির্ভরযোগ্যতার জায়গায় একটা কিন্তু ফারাক তৈরি হয়েছে, একই সাথে এই ঘটনা যদি বারবার ঘটে পুরো অবকাঠামো কিন্তু ঝুঁকির মধ্যে পড়বে, তখন ট্রেন চলাচলেও কিন্তু আমাদের একটা ঝুঁকির মধ্যে পড়তে হবে। এই কারণে আমি যেটা বারবারই বলছি, সেফটি অডিট করা, অন্যান্য জায়গায় আমার বিয়ারিং প্যাডের অবস্থা কি সেটা দেখতে হবে, এবং এটা রুটিনলি ইন্সপেকশন করতে হবে। এবং যে জায়গায় আমার নির্মাণ ত্রুটি হয়ে গেছে, যেটা আমি বলছিলাম নকশায় ত্রুটি কেন, এস কার্ভে আমাকে বিশেষ ব্যবস্থা নিতে হবে। যেহেতু নেওয়া হয়নি, তাহলে এটাকে রেস্ট্রেইন করার জন্য আমাকে কাজ করতে হবে। এবং এটা কাজ করাটা আমি মনে করি যে খুব কঠিন কিছু না, এটা করা যেতেই পারে। কেননা জ্যাক বসিয়ে ভায়াডাক্ট উপরে তুলে সেখানে যে গাইড পোস্ট বা আমি যেটা বলছি নাট বল্টু দিয়ে আটকানোর যে মেকানিজম, এটাকে দিয়ে ইমপ্লিমেন্ট করা যেতে পারে। তবে আমি একটা জায়গায় একটু বলতে চাই, দেখেন আমরা ইন্সপেকশনের কথা বলছি এবং জাপানি ঠিকাদারের কথা বলছি, সবই ঠিক আছে, কিন্তু আমি নিজেও কিন্তু একটা বিস্মিত। কারণ এখন আমরা যে রেল যেটা আমাদের আছে সনাতনী রেল, এমনকি বড় বড় ব্রিজেও আমরা কিন্তু এই যে যে বিয়ারিং প্যাডের কথা বলা হচ্ছে, এই বিয়ারিং প্যাড কিন্তু আমরা এখন ব্যবহার করি না। আমরা এখন পট বিয়ারিং টেকনোলজিতে চলে গেছি। পট বিয়ারিং হলো বেশি ওজন নিতে পারে, এবং এটা হরাইজন্টাল যে ফোর্সের কথা বলছি, যে অনুভূমিক বরাবর যে একটা বল আসে, সেটাকে নেওয়ারও কিন্তু সক্ষমতা থাকে। তো এইখানে জাপানের মতন আমরা এত ব্যয় ম্যাটেরিয়াল করলাম, আমরা পরামর্শককে এত টাকা দিয়ে আমরা ডিজাইন করালাম, তারা সেই পুরাতন টেকনোলজি
যে যেটা বিয়ারিং প্যাডের কথা বলা হচ্ছে সেই টেকনোলজিতে চলে গেল, যেখানে পট বিয়ারিং এর মতন অনেকটা সাস্টেনেবল সলিউশন ছিল, কেন করলো না? এই প্রশ্নটাও কিন্তু থেকে যাচ্ছে। আরেকটি বিষয়ে বিয়ারিং প্যাডের এই যে মান ও সংযুক্ত করা নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে কিনা? অবশ্যই, কারণ এখানে একটা বিষয় আছে। আপনার নিশ্চয়ই মনে আছে 2020 সালে বুয়েট থেকেও কিন্তু টেস্ট করা হয়েছিল। কিছু বিয়ারিং প্যাড কিন্তু সেখানে নিম্নমানের পাওয়া যায় এবং সেটা বাতিল করা হয়েছিল। পরবর্তীতে আবার নতুন করে বিয়ারিং প্যাড এনে কাজ করার কথা। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, যে বিয়ারিং প্যাডগুলি নিয়ে আসা হয়েছিল সেই বিয়ারিং প্যাডগুলি আমি স্যাম্পল টেস্ট করে বললাম যে নিম্নমানের, তো বাকি বিয়ারিং প্যাডগুলি আসলে কি এটা ফেলে দেওয়া হয়েছে, নাকি ব্যবহার করা হয়েছে, নাকি সেটা আবার যেখান থেকে নিয়ে আসা হয়েছে সেখানে ফেরত দেওয়া হয়েছে? এই জিনিসটাও আমার মনে হয় একটু তদন্ত করা উচিত। যেহেতু আমরা দেখেছি লটের মধ্যে কিছুটা স্যাম্পল টেস্ট করে দেখা গেছে নিম্নমানের, তো বাকিগুলির কি অবস্থা সেটা তো জানা যায়নি। এখন সেটা আবার মেট্রো রেলে কোথাও ব্যবহার করা হয়েছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে। জি, ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।